আপনি তাকে উপজাতি বলেন কেন? উপপত্নীর মতন শোনায় না? আর এটা বললে তার গায়ে লাগে কেন আপনি বোঝেন না? উপপত্নী তো নিশ্চয়ই কোনো সম্মানজনক অভিধা নয়। তা আপনার মাথায় আসে না কেন যে আমি তাকে এই নামে ডাকি কেন? এটা তো ব্যুৎপত্তিগত অর্থও ভুল, নৃতাত্ত্বিক অর্থও ভুল। জাতির থেকে, আপনার জাতি থেকে তো তার উৎপন্ন হয় নাই। দ্যাটস এ সেপারেট আইডেন্টিটি, সেপারেট রেস। তার সেই রেশিয়াল কালচারাল ইতিহাস আছে। সংস্কারের যে দাবি উঠেছে, এইটা ওই আলোকে দেখতে গেলে ওগুলিও নতুন নয়। এটা দুই অর্থে নতুন নয়। একটা হচ্ছে যে আপনাদের মনে থাকবার কথা, 2006-07 সালে যার যে সংস্কারবাদী বলে একটা গালি চালু হয়েছিল এই দেশে। তো মাত্র 20 বছর আগে যেই শব্দটা একটা নেতিবাচক শব্দে অধঃপতিত হয়েছিল, সেটা ভিন্ন কারণ ছিল। মানে সংস্কারটা খুব আনটাইমলি ছিল, এবং শক্তিমানরা যখন বিপদাপন্ন ছিলেন, নেতা নেত্রীরা, তখন যারা যারা সংস্কার চেয়েছিলেন সেটা অন্যায়, এই কারণে এটা মানুষ পছন্দ করে নাই। কিন্তু সংস্কারের যেসব দাবি ছিল ওগুলি তো ভালো। গত 20 বছর ধরে, তখন হয়তো অল্প লোকেরা বুঝেছিল, 20 বছর ধরে তার রাজনৈতিক সাংস্কৃতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনার এখন আমাদের জনসমাজের, রাজনৈতিক সমাজের একটা বিরাট অংশ বুঝতে পারি এই সংস্কার ছাড়া পথ নাই। এই যে পথ নাই, এইটা সমাজে এসেছে বলেই রাজনৈতিক দলগুলো 5ই অগাস্টের পূর্ববর্তী সময়ে অনেকগুলি সংস্কার প্রস্তাব নিজেরা করেছে। কারোর 27 দফা, কারোর 31 দফা, কারোর 8 দফা, এগুলি কিন্তু 5ই অগাস্টের আগে। প্রশ্ন হচ্ছে এখন আমরা কি চাইব? আমি একটু প্রায়োগিক রাজনীতির কথা বলি। কমন মিনিমাম ছাড়া আপনি পাবেন না, কিন্তু মিনিমাম একটা ন্যায়পরায়ণ দাবি আমরা করতে পারি যে আপনারা যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলি 5ই অগাস্টের মৃত্যুবরণের আত্মাহুতির আগে দিয়েছিলেন, সংস্কার সেই দাবিগুলি প্লাস 5ই অগাস্ট হইতে হবে। তো 5ই অগাস্টের পূর্ববর্তী যে সংস্কারের প্রস্তাবনা আপনারা নিজেরা আলাপ করে সমাজে উপস্থাপন করেছেন, তারপরে যে প্লাস, তার সঙ্গে তো উন্নততর আকাঙ্ক্ষা কিছু যুক্ত হইতে হবে। তা নাহলে আত্মদান কোথায় যাবে? কারণ এই আত্মদানের আগেই তো আপনারা বলেছেন ক্ষমতায় গেলে এগুলি করবেন। আলাল সাহেব এখানে আছেন, আশা করি এটা রেসপন্ড করবেন। যুক্তিটা খুব সামান্য, এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। 5 তারিখের আগে যতগুলি বিরোধী দল ছিল বিভিন্নভাবে তারা বলেছেন আমরা ক্ষমতায় গেলে এই এই কর্ম, সেগুলির মধ্যে অনেকগুলি কমন, এগুলো অনেক দিনের দাবি। এখন যারা করছেন সেগুলো আছে, যেমন তারা 4 বছরের কর্মসূচি, প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের মধ্যেকার ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে সেপারেশন অফ জুডিশিয়ারি ইত্যাদি। এগুলো কিন্তু তারা 5ই অগাস্টের আগে তারা প্রতিজ্ঞা করেছেন। এগুলি তো তাহলে করবেনই। প্লাস তারপরে যে এই রক্তাক্ত আন্দোলন, এত রক্তক্ষয়, আপনি কি ওখানে থেমে থাকবেন? এটা কি ন্যায়সঙ্গত হবে? এই প্লাস আত্মদানের অংশটা আমরা দাবি করি, সেগুলি কি হতে পারে? দু একটা কথা বলে আমি চলে যাব। 1 নম্বর হচ্ছে যে আপনার যদি আগের প্রপোজিশনটা অ্যাগ্রি করি যে সেই 71 সালে যে লক্ষ লক্ষ মানুষ নানান আত্মদানের মধ্যে যে নতুন রাষ্ট্র তৈরি করলো, তার যে মৌলিক হিস্টোরিক্যাল প্রমিসেস যেগুলো আক্ষরিক অর্থে আমরা এখনো দেখতে পাই, সেইগুলোর থেকে কিন্তু গত 53 বছরে কিছু কিছু জায়গা আমরা পিছিয়েছি। উদাহরণ দিচ্ছি, আপনারা সবাই বলছেন যে এই যে আমরা যখন বলছি এই কথাটা জাতীয় ঐক্য, কোন জাতি? এখানেও তো একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল বাঙালি জাতির রাষ্ট্রের ভিত্তিতে, কিন্তু সেই যুদ্ধে তো চিটাগং হিল ট্রেক্স থেকে 2 জন বীর বিক্রম আছেন। এটা আপনি অস্বীকার করবেন কি করে? তাহলে আচ্ছা, 1 2 জাতীয়তাবাদ, আপনি যখন উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেন, জাতীয়তাবাদ অত্যন্ত কার্যকর ভাবাদর্শিক একটা অস্ত্র হিসেবে কাজ করে। কিন্তু আপনি জাতিরাষ্ট্র তৈরি করে ফেলবার পরে আপনি যখন এই জাতিবাদী রাজনীতির মধ্য দিয়ে অপরাপর জাতি গোষ্ঠীগুলিকে আপনি রিপ্রেস করেন কিংবা তার অধিকার মানেন না, সেই তো পুরনো আপনার উপর যে অপরাধ করা হয়েছিল, আপনি তো সেই অপরাধেরই আবার নতুন অপরাধী হলেন। ইতিমধ্যেই 5ই অগাস্টের আগের যে 3 সপ্তাহের জুলাই আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে আপনাদের অনেকেরই চোখে পড়েছে
অন্তত ন্যাশনাল শভেনিস্ট মগজ যাদের নয়, তাদের উন্মিলিত চক্ষু নিশ্চয়ই দেখেছে যে পাহাড়ি ছাত্রছাত্রীরাও এর মধ্যে অংশগ্রহণ করেছে এবং তাদের স্লোগান গ্রাফিতি চোখে পড়ে, এবারের মুক্তি সবার, সমতল থেকে পাহাড়, এবারের মুক্তি সবার। তো সে যে অংশগ্রহণ করেছে, তাহলে আমরা কি, আমার মনে হয় না যে এই প্রবর্তকারণের প্রোগ্রেসিভ মানুষ উনি এটা মেইন করেন নাই, কিন্তু জাতি বলতে জাতি শব্দটা খুবই প্রবলেম্যাটিক। প্রথম কথা, আমরা মানি কিনা যে বাংলাদেশে একাধিক জাতিগোষ্ঠী আছে? আপনারটা বড় বাঙালি, আমাদেরটা, আরেকজনটা ছোট। আদিবাসী শব্দটা একটু প্রবলেমেটিক আছে হিস্টোরিক্যালি, ওইটার বিতর্কে না গিয়েও আমি তাদের সমস্যার সমাধান করতে পারি বা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি। আদিবাসীর যে ঐতিহাসিকতা এবং আন্তর্জাতিক রাজনীতির কতগুলো ঝুট ঝামেলা আছে। বাংলাদেশ এই অঞ্চলে আদিবাসী কারা, আদিবাসীর আবার ডেফিনেশনই বদলেছে। যেমন ধরুন, কানাডা, অস্ট্রেলিয়া এবং আমেরিকা বিশেষত, তাদের কয়েকশো বছর আগে ওইখানকার স্থানীয় আদিবাসীদের উপর তার যে অপরাধ করেছিলেন, সেই অপরাধের মাত্রা এত ঘৃণ্য পর্যায়ে ছিল, বেশ কয়েক শত বছর পরে পরবর্তী জেনারেশনস তারা তাদের আগের প্রজন্মগুলির অপরাধকে স্বীকৃতি দেয়। এখন সেই পাপ মোচন করবার জন্যে তারা বেশ কিছু প্রোগ্রেসিভ আইন কানুন করেছেন, তার বাস্তবায়ন করেছেন, কিন্তু সেটা করতে গিয়ে আবার নতুন সমস্যাও তারা অন্যান্যদের জন্য কিছু করেছেন। সেই বিতর্কটা একটা ডিসকোর্স হিসেবে চলতে পারে, কিন্তু উনি যদি ধরুন পাহাড়ের যে জুম চাষের ভিত্তিতে নিজেদেরকে যদি তারা জুম্ম জাতি বলে, তাতে আপনার গায়ে লাগে কেন? তো হোয়াটস ইওর প্রবলেম? আপনি ওকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে অপমান করেন কেন? 700 কোটি মানুষ আছে পৃথিবীতে, সম্ভবত আরও বেশি। তো 700 কোটির মধ্যে বাঙালি হিসেবে, বাংলাদেশের বাঙালি হিসেবে 18 কোটি। তো স্বাভাবিকভাবে, সাধারণভাবে বলে তো আপনিও ক্ষুদ্র নৃগোষ্ঠী। সম্পূর্ণ পুরা জগৎকে যদি আমরা মানব জাতির জগৎকে দেখি, তো ক্ষুদ্র নৃগোষ্ঠী শুনলে আপনার খারাপ লাগে, ওর লাগে না? আপনি তাকে উপজাতি বলেন কেন? উপপত্নীর মতন শোনায় না? আর এটা বললে তার গায়ে লাগে কেন আপনি বোঝেন না? উপপত্নী তো নিশ্চয়ই কোনো সম্মানজনক অভিধা নয়। তা আপনার মাথায় আসে না কেন যে আমি তাকে এই নামে ডাকি কেন? এটা তো ব্যুৎপত্তিগত অর্থও ভুল, নৃতাত্ত্বিক অর্থও ভুল। জাতির থেকে, আপনার জাতি থেকে তো তার উৎপন্ন হয় নাই। দ্যাটস এ সেপারেট আইডেন্টিটি, সেপারেট রেস, তার সেই রেশিয়াল কালচারাল ইতিহাস আছে। এই সমস্যাগুলো একত্রিত না করে 5ই অগাস্টের মধ্যে যে পরিবর্তন সাধিত হয়েছে, এগুলো অ্যাকোমোডেট না করে কি আমরা এগোতে পারবো? তাহলে সংবিধানের মধ্যে এই যে জাতিগত যে পরিচয় শেষ মুহূর্ত পর্যন্ত আছে, বাংলাদেশি আর বাঙালি মিলিয়ে যে একটা জগা কিছুই আছে, এইটাকে রিরাইট করার দরকার হবে না? এটা আপনি পুনর্লিখন বলবেন না পরিবর্তন বলবেন, দ্যাটস এ ডিফারেন্ট রিটরিক্যাল ইস্যু। মর্মের দিক থেকে এটা বদলাতে হবে না? পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতেন, সাথে সাথে নাম বলেছি
এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।